নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। রাতে যৌনপল্লীতে ছিলেন, ফিরেই আরজি করে গিয়ে ধর্ষণ। অভিযুক্তের গতিবিধি যাচাই করছে গোয়েন্দারা। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সেদিন রাতে যৌনপল্লীতে গিয়েছিলেন, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। সেখান থেকে ফিরে আরজি করে ঢোকেন তিনি। তারপরেই মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাটি ঘটে। এই ঘটনার তদন্তভার এখন সিবিআই এর হাতে। অভিযুক্তের গতিবিধি যাচাই করে দেখছেন গোয়েন্দারা। কলকাতা পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল, সেদিন রাত 11টা নাগাদ আরজি করে সিসিটিভিতে অভিযুক্তকে দেখা যায়। তখন তিনি হাসপাতালে ঢুকেছিলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে যান। বাইরে কোথাও তিনি মদ খেয়েছিলেন বলেও জানতে পারেন তদন্তকারীরা। পরে আবার হাসপাতালে ফেরেন। জরুরি বিভাগের 4 তলার সেমিনার হলের কাছাকাছি সিসি ক্যামেরায় তাকে দেখা যায় ভোর 4টে নাগাদ। 30 থেকে 35 মিনিট পর সেখান থেকে আবার বেরিয়ে যান অভিযুক্ত। সিবিআই সূত্রে খবর, রাতে হাসপাতাল থেকে বেরিয়ে যৌনপল্লীতে গিয়েছিলেন অভিযুক্ত। তার সঙ্গে এক বন্ধুও ছিলেন। তবে যৌনপল্লীতে গিয়ে অভিযুক্ত কেবল মদ খেয়েছিলেন বলেই দাবি করেছেন তদন্তকারীরা। সেখান থেকে আবার আরজি করে ফেরেন তিনি। তারপরেই 4 তলার সেমিনার হলে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ। সেদিন রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং সেমিনার হল থেকে উদ্ধার একটি ছেঁড়া হেডফোনের সূত্র থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ পরে জানায়, জেরায় অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। এই ঘটনার প্রতিবাদে আরজিকর সহ শহরের প্রত্যেক সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শুরু হয়। দোষীদের কঠোর শাস্তি এবং হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন চিকিৎসক এবং পড়ুয়ারা। কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। ফলে বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে পরিষেবা ব্যাহত হয়েছে। আন্দোলন ক্রমেই রাজ্য ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। গত মঙ্গলবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিযুক্তকে তারপর কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে পুলিশ। এই তদন্ত কোন দিকে মোড় নেয় তা অবশ্য ভবিষ্যতই বলবে। হাই নিউজ নেটওয়ার্ক। সহকর্মীরাও জড়িত, কয়েকজনের নাম সিবিআইকে বলেছেন মৃত চিকিৎসকের বাবা মা। চিহ্নিত হয়েছেন অন্তত 30 জন। আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় তার সহকর্মীরাও জড়িত থাকতে পারেন বলেই সন্দেহ মৃতার বাবা মায়ের। হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক এবং ইন্টার্নের নামও তারা সিবিআইকে জানিয়েছেন, এমনটাই জানাচ্ছে এক সংবাদ সংস্থা। সিবিআই এর কর্তা ওই সংবাদ সংস্থাকে এই খবর দিয়েছেন। সেই সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী আরজি করে নিহত চিকিৎসকের বাবা মা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, একজন মাত্র তাদের কন্যার ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িত বলে তারা মনে করেন না, বরং তাদের অনুমান এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে। গোটা ঘটনায় হাত থাকতে পারে হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়াদের। মৃত চিকিৎসকের সঙ্গে কাজ করতেন এমন কয়েকজনের নাম সিবিআইকে জানিয়েছেন তারা। তাদের সন্দেহ করার কারণও জানিয়েছেন। সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে। সিবিআই সূত্রে খবর, মৃত চিকিৎসকের বাবা মা যাদের নাম বলেছেন তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হবে, যারা প্রাথমিকভাবে এই ঘটনা তদন্ত শুরু করেছিলেন। পুলিশ কোন সূত্রে কি কি তথ্য জোগাড় করেছিলেন তা জানতে চাইবে কেন্দ্রীয় সংস্থা। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত অন্তত 30 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু হয়েছে। মৃত চিকিৎসকের সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাত 2টোর পর মেয়েটি ঘুমোতে গিয়েছিল। তার আগে পর্যন্ত সেই সহকর্মীদের সঙ্গেই ছিল। পরদিন সকাল 9টায় দেহ উদ্ধার হয়। এতটা সময় তার খোঁজ কেউ নিল না কেন? শুক্রবারও আরজি করের কয়েকজন চিকিৎসক পড়ুয়াকে তলব করেছিল সিবিআই। তারা সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছিলেন। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। এর আগে কয়েকজন চিকিৎসককে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন আরজি করের মৃত চিকিৎসকের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। গত 9 আগস্ট আরজি করের জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ। এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করছে সিবিআই। ধৃতকে শুক্রবার আরজি করের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ঘটনার পুনর্নির্মাণও করা হয়। শুক্রবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দীর্ঘক্ষণ সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার আবার তাকে তলব করা হয়েছিল। সকালেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। সন্দীপকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ, সকালে ফের সিজিওতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
শনিবার সকালে আবার সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার বিকেলে তিনি সিবিআই দপ্তরে গিয়েছিলেন। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তারপর শনিবার আবার তলব করা হয়। সকালেই হাজিরা দিলেন সন্দীপ। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্দীপ একটা কথাই বলেন, আমি তদন্তে সহযোগিতা করছি, দয়া করে প্রচার করবেন না যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু নথি নিয়েই তাকে সিজিওতে ঢুকতে দেখা গিয়েছে। শুক্রবার বিকেল 3টের পর সিবিআই এর গাড়িতে চেপেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন সন্দীপ। সূত্রের খবর, তাকে রাস্তা থেকেই গাড়িতে তোলে সিবিআই। সন্দীপকে আগেই তলব করা হয়েছিল। শুক্রবারই আদালতে সন্দীপের আইনজীবী দাবি করেছিলেন সিবিআই তলবে হাজিরা দিতে চান সন্দীপ, কিন্তু তিনি নিরাপত্তা নিয়ে চিন্তিত। এরপরই সিবিআই এর গাড়িতে করে তাকে দপ্তরে নিয়ে যায়। গভীর রাতে বাড়ি ফেরেন সন্দীপ। আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরেই সন্দীপের নাম প্রকাশ্যে আসে। চিকিৎসক এবং পড়ুয়াদের অভিযোগ ছিল সন্দীপ অত্যন্ত প্রভাবশালী। এই তদন্ত প্রক্রিয়াকেও তিনি প্রভাবিত করতে পারেন বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। তার পদত্যাগের দাবি উঠেছিল আরজিকর থেকে। এর মাঝেই গত সোমবার সন্দীপ সংবাদ মাধ্যমের সামনে ইস্তফার কথা ঘোষণা করেন। স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফাপত্র জমাও দেন। আরজিকরের অধ্যক্ষ এবং অধ্যাপকের পদ ছেড়ে দেন সন্দীপ। তারপরেই সন্দীপকে আবার একটি অন্য সরকারি হাসপাতালের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয় রাজ্য সরকারের তরফে। সেখানেও তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এই পরিস্থিতিতে আরজিকর মামলার শুনানি চলাকালীন আদালত সন্দীপকে লম্বা ছুটিতে যেতে নির্দেশ দেয়। তারপর থেকেই ছুটিতে আছেন প্রাক্তন অধ্যক্ষ। আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি কথা, আমরা কি জিজ্ঞাসাবাদ করেছি আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেটা আমি কিছু বলতে পারবো না। যে সঞ্জয়কে সঙ্গে নিয়ে বসে কোনো এরকম কিছু হয়নি। আমাকে ওরা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যাপার। আদালতের নির্দেশ, আরজিকরের ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। সন্দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তলব করেছিল তারা। সেদিন তিনি হাজিরা দেননি। তারপর শুক্রবার সিজিওতে পৌঁছন। পরপর দুদিন হাজিরা দিলেন সন্দীপ। হাই নিউজ নেটওয়ার্ক। চিকিৎসকদের কর্মবিরতিতে মিলছে না পরিষেবা, দেশ জুড়ে হাসপাতালগুলিতে সমস্যায় রোগীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার দেশব্যাপী 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। জরুরি পরিষেবা চালু থাকলেও বহির্বিভাগ সম্পূর্ণ বন্ধ রাখার ডাক দিয়েছে তারা। পূর্ব নির্ধারিত কোনো অস্ত্রোপচারও হবে না। একাধিক রাজ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে সকাল থেকেই। দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, বিহার, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকরা। পাটনা এইমসের চিকিৎসকরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর গ্রহণ করছেন। সকাল থেকে বিক্ষোভ প্রতিবাদ চলছে পাটনা এইমসের সামনে। একই ছবি ধরা পড়েছে দিল্লি এইমসে। দিল্লি তেগ বাহাদুর হাসপাতালে সকাল থেকে বন্ধ বহির্বিভাগের পরিষেবা। গুজরাটের রাজকোট সিভিল হাসপাতালের আবাসিক চিকিৎসকেরা অবস্থান শুরু করেছেন। মিশ্র প্রভাব পড়তে দেখা গিয়েছে মুম্বাইয়ের একাধিক হাসপাতালেও। মুম্বাইয়ের সিয়ান হাসপাতালে এক রোগীর পরিজন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ডাক্তারদের সংখ্যা কম থাকলেও পরিষেবা পাওয়া যাচ্ছে বলেই জানিয়েছেন এই ব্যক্তি। কর্মস্থলে নিরাপত্তার দাবিতে পোস্টার হাতে প্রতিবাদ শুরু করেছিলেন তারা। প্রতিবাদে সামিল হয়েছেন আমেদাবাদের চিকিৎসকদের একাংশ। আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পোস্টার ব্যানার হাতে রাস্তায় নেমেছেন তারা। চেন্নাইয়ের রাজীব গান্ধী হাসপাতাল ও মাদ্রাজ মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকরাও প্রতিবাদ অবস্থান শুরু করেছেন। ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি 14ই আগস্ট গভীর রাতে আরজিকরে যে দুষ্কৃতী তাণ্ডব চলেছে তারও প্রতিবাদ জানিয়েছেন তারা। এইমসের তরফে দাবি করা হয়েছে, ঝাড়খণ্ডের সিংহভাগ সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে। অসমের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ধর্নায় চিকিৎসকরা। সেকেন্দ্রাবাদের এক মহিলা দন্ত চিকিৎসক ইতিমধ্যেই আরজিকরের ঘটনায় চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে। মনিকা সিং নামে ওই দন্ত চিকিৎসকের আইনজীবী জানিয়েছেন, আরজিকরের ঘটনাস্থল সুরক্ষিত রাখতে এবং চিকিৎসকদের নিরাপত্তা দিতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের আর্জি নিয়ে চিঠি লিখেছেন তিনি। উল্লেখ্য, শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। মোট 5 দফা দাবি তোলা হয়েছে। প্রথম দাবি, 1997 সালের মহামারী আইনে যে সংশোধনগুলি 2023 সালে আনা হয়েছিল সেগুলিকে হাসপাতাল সুরক্ষা বিল 2019-এর সঙ্গে যুক্ত করে একটি মজবুত আইন প্রণয়ন করতে হবে। দ্বিতীয় দাবি, বিমানবন্দরগুলির সমতুল্য নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে হাসপাতালগুলিতে। তৃতীয় দাবি, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের বন্দোবস্ত করতে হবে। চতুর্থ দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং ভাঙচুরের ঘটনাতেও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পঞ্চম দাবি, শোক সন্তপ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। হাই নিউজ।
গভীর রাতে বোল্ডারে ধাক্কা খেয়ে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের 20টি কামরা, ছিলেন 1300 জন যাত্রী। গভীর রাতে লাইনচ্যুত হল সবরমতী এক্সপ্রেস ট্রেন। ট্রেনের অন্তত 20টি কামরা বেলাইন হয়ে গিয়েছে বলে খবর। লাইনের ওপর থাকা বোল্ডার ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। সবরমতী এক্সপ্রেসে 1300 জন যাত্রী ছিলেন। উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 2:30 নাগাদ। ঝাঁসির দিকে যাওয়ার সময় ট্রেনটি আচমকা বোল্ডারের ধাক্কা খেয়ে বেলাইন হয়ে পড়ে। ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে চালক। দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বারাণসী থেকে রওনা দিয়েছিল ট্রেনটি, গন্তব্য ছিল আহমেদাবাদ। উত্তর মধ্য রেলের তথ্য অনুযায়ী গভীর রাতে রেল লাইনের ওপর থাকা বোল্ডারের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকরা। কোথাও হতাহতের কোনো খবর মেলেনি বলেই জানিয়েছে রেল। দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলছে না। একাধিক ট্রেনের গতিপথও বদল করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে যাত্রীদের সরিয়ে কানপুর স্টেশনে পৌঁছানো হয়েছে। তার জন্য বাসের বন্দোবস্ত করেছে রেল। কানপুর থেকে অন্য ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে যাত্রীদের। तो इसमें जजमेंट भले हुआ लेकिन कोई इंजरी और कोई कैजुअल्टी नहीं हुई है। जो भी पैसेंजर इसमें थे उनको हम लोगों ने ट्रेन लगा करके वापस उनको कानपुर लेके चले गए हैं। बस से भी चले गए और कानपुर में एक ट्रेन वहाँ पर एक रेडी कर लिया गया है, उसमें हम लोग को बैठा करके डेटाबेस की तरफ भेजा जाएगा। ये तो सेटलमेंट के बाद हो ही जाता है। जैसे ड्राइवर का जो स्टेटमेंट था उसमें कोई चीज़ टकराने की आवाज़ आई, तो फिर बाकी तो डिटेल इन्वेस्टिगेशन के बाद ही पता चला। अब इसके ऊपर हम लोग प्लान कर रहे हैं, टाइमिंग का भी असेसमेंट ले रहे हैं। आप देख ही रहे। গত কয়েক মাসে পরপর একাধিক ট্রেন দুর্ঘটনার খবর মিলেছে। গত বছর ওড়িশায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে 296 জনের মৃত্যু হয়েছিল। আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল হাজারের গণ্ডি। এরপর উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় আরও 10 জনের। রাঙাপানি স্টেশনে পরপর দুবার লাইনচ্যুত হয় মালগাড়ি। কিছুদিন আগে চক্রধরপুর ডিভিশনের বারাবাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের 18টি কামরা লাইনচ্যুত হয়। রেল দুর্ঘটনার তালিকা দীর্ঘ হয়ে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। 3 বছরে 3 বার মুখ্যমন্ত্রী নীতিশের সাধের সেতু ভেঙে পড়ল গঙ্গায়। 1700 কোটি ব্যয় চলছে নির্মাণ কাজ। একবার নয়, নির্মাণ কাজ চলতে চলতেই 2 বছরের মধ্যে পরপর 3 বার ভেঙে পড়ল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাধের সেতু। সুলতানগঞ্জ আগুয়ানি ঘাটের গঙ্গার ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল 9 বছর আগে। ভাগলপুর জেলার সঙ্গে খাগড়িয়া জেলার সংযোগ স্থাপনে কোটি কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের কাজ চলছে। খাগড়িয়া থেকে সুলতানগঞ্জে যেতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হয়, ফলে সময়ও অনেক বেশি লাগে। সেই দূরত্ব কমিয়ে আনার জন্য 2015 সালে সেতুটি নির্মাণ কাজ শুরু হয়। 2014 সালে 23 ফেব্রুয়ারি এই সেতুর শিলান্যাস হয়েছিল। 3.16 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে বিহার সরকার 1710 কোটি টাকা বরাদ্দ করেছে। তারপর 9 বছর কেটে গিয়েছে, কিন্তু 2 জেলার সংযোগ স্থাপন হয়নি এই সেতুর মাধ্যমে। শনিবার সেই সেতুটির বিশাল অংশ ভেঙে পড়ে যায় গঙ্গায়। বারবার সেতুটি কেন ভেঙে পড়ছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। নিম্নমানের নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ থেকে শুরু করে বেশ কিছু অভিযোগও উঠতে শুরু করে। এর আগে 2022 সালেই ভেঙে পড়েছিল এই সেতু। ভাগলপুরের দিকের সেতুর অংশ ভেঙে পড়েছিল সেই সময়। তারপর 2023 সালের জুনে খাগাড়িয়ার দিকে সেতুর অংশ ভেঙে যায়। পরপর 2 বার ভাঙার পর নির্মাণকারী সংস্থাকে জরিমানা করে বিহার সরকার। শুধু তাই নয়, পুনর্নির্মাণের খরচ ওই সংস্থাকেই বহন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। সেই ঘটনা থেকে শিক্ষা নেয়নি নির্মাণকারী সংস্থা। আবারও ভেঙে পড়ল সেতুর অংশ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।